সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা আপনাদের তথ্য বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে হয়তো শীট আপনাদের জিমেলে পেয়ে গেছেন। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের শনিবার নয়, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন ক্লাস হবে। রবিবার এবং মঙ্গলবার এই 2 দিন আপনাদের ব্যবহারিক ক্লাস হবে। এরপর বৃহস্পতিবারে আপনাদের তথ্য ক্লাস হবে। তথ্য ক্লাস শেষে আপনাদেরকে শীট দেওয়া হবে। এখন কোনো শীট আপনারা প্রিন্ট করবেন না, জাস্ট ক্লাসটা দেখবেন। যদি মন চায় একবার শীটটা যে আপনাদের জিমেলে দেওয়া হচ্ছে এটা রিডিং করে রাখবেন। আমি আপনাদেরকে সাজেশন দেব, তখন আপনারা শীটগুলো বের করবেন। এখন জাস্ট জানবেন, কারণ আপনি যখন ভাইভা পরীক্ষা দেবেন তখন এই সব বিষয়গুলো জানা আপনাদের অতি জরুরি। সেজন্য জানার জন্য এখন এই বিষয়গুলো আপনাদেরকে আয়ত্ত রাখতে হবে। ক্লাসটা করলে যথেষ্ট, এখন কোনো শীট বের করা লাগবে না। শীট বের করে প্রিন্ট করে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা আলোচনা করব গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন। এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঘোরায় ফিরে আসে, উত্তর কিন্তু এই একই জিনিস। উত্তর কিন্তু মানে এইটাই উত্তর লিখতে হবে, কিন্তু প্রশ্ন দেখবেন যে ঘোরায় ফিরে আসে। ওসব সিস্টেম গুলো আমরা যখন সাজেশন দেবো তখন আপনাদের বিস্তারিত আলোচনা করবো এবং সেটা বলে দেবো কি ধরনের প্রশ্ন ঘোরায় ফিরে আসতে পারে। আগে আপনারা বেসিক গুলো একটু জেনে নেন, চারুকলার যে বিভিন্ন যে বিষয় সে সম্পর্কে ধারণা অর্জন করেন। তারপর অটোমেটিকলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ আর এই জিনিসটা আমার অত গুরুত্বপূর্ণ, এটা আমার পড়া লাগবে না। এটা আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন। প্রাচীন ভারতের সভ্যতার সংস্কৃতি ইতিহাসে গুপ্ত রাজাদের শাসনকাল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গ্রিক ইতিহাসে সভ্যতার সংস্কৃতির দিক দিয়ে যেমন পেরিক্লিসের যুগকে সুবর্ণ যুগ বলা হয়, তেমনি ভারত ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। গুপ্ত যুগে ভারত ইতিহাস, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে যে সামগ্রিক উন্নতি দেখা গিয়েছিল, সেদিকে তাকিয়ে বহু ইতিহাসবিদ এই যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন। এই পর্যন্ত লিখবেন, আর লেখার দরকার নেই, ভূমিকায় এতটুকু দিবেন। এরপরে আপনার মানে একটা যুগ, একটা সভ্যতা আপনার কোনো দেশের বা কোনো যুগ, কোন সভ্যতার সুবর্ণ যুগ বা স্বর্ণ যুগে প্রবেশ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয়, সে বিষয়গুলো সম্পর্কে আপনার অল্প অল্প করে ব্যাখ্যা দিতে হবে। দক্ষ শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা, অর্থাৎ একটা এলাকায় যখন সুদক্ষ শাসক থাকে তখন সে এলাকার কিন্তু দুর্নীতি, অরাজকতা, গন্ডগোল এসব কিন্তু খুবই কম হয়। যার কারণে এই দক্ষ শাসকের কারণে ওই এলাকার উন্নতি চরম পর্যায়ে চলে যায়। যার কারণে ওটা স্বর্ণযুগের দিকে ধাপিত হয়। আর স্বর্ণযুগের প্রবেশটা বলা হচ্ছে কেন, এই গুপ্ত যুগটাই, যে স্বর্ণযুগে প্রবেশ করতে হলে যে সিস্টেম গুলো চালু করা লাগে সেই সিস্টেম গুলো চালু করছিল নাই। সরাসরি তো স্বর্ণযুগে প্রবেশ করা খুব কঠিন হয়ে যাবে। তার আগে এবং পরে কিছু ব্যক্তি থাকে, যাদের কারণে কিছু শাসক থাকে, যাদের কারণে এই সুবর্ণ বা স্বর্ণযুগে প্রবেশ করে। এরপর কৃষি, শিল্প, বাণিজ্য, অগ্রগতি, এগুলো আপনার নিজেদের মতো করে তৈরি করে লিখতে পারবেন। একবার শুধু রিডিং পড়ে রাখবেন, দেখবেন যে নিজেদের মতো করে আপনার তৈরি করে লিখতে পারছেন। যে কৃষি, শিল্প, বাণিজ্য, অগ্রগতি, এটা তো একদম সিম্পল কথা, একেবারেই সহজ সরল কথা। যে একটা দেশ, একটা যুগ বা একটা জাতি যখন উন্নতি করতে চায় তখন তাদেরকে কৃষিতে উন্নত করতে হবে, শিল্পতে উন্নত করতে হবে। এই শিল্প বলতে কিন্তু ওই শিল্প না, এই শিল্প বলতে আপনার যে আপনার এই যে যন্ত্রপাতি যে শিল্প, এই শিল্প, শিল্প বাণিজ্য। আর একটা আছে শিল্পকলা। শিল্পকলা যখন কোনো জায়গায় আলোচনায় আসে, সেখানে আপনার 3টি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হয়। কোথাও যদি শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে সেখানে আপনার কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে? 3টি বিষয়। এক,
চিত্রকলা, 2 স্থাপত্যকলা, 3 ভাস্কর্য। এই 3টা বিষয় সবসময় মাথায় রেখে আপনার উত্তর লিখতে হবে। যদি কোনো সভ্যতা, যুগ, দেশ বা সময়ের শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে বলে, তাহলে আপনাকে এই 3টা বিষয়কে মাথায় রেখে উত্তর দিতে হবে। গুপ্ত যুগে কৃষি ছিল অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি এবং এ যুগে কৃষি, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। সেচের জন্য সুদর্শন হ্রদের সংস্কার করা হয়েছিল। কৃষিকার্যে উন্নত যন্ত্রপাতির ব্যবহার ও সেচ ব্যবস্থার প্রচলনের ফলে কৃষি উৎপাদন বেড়েছিল। বস্ত্র শিল্প, লৌহ শিল্প, ধাতু শিল্প, চর্মশিল্প, কাঠ শিল্প সহ বহু শিল্পের বিকাশ ঘটেছিল। এই পর্যন্ত দিবেন, নিচের গুলো জানার জন্য পড়ে রাখবেন, রিডিং পড়ে রাখবেন, কিন্তু যখন ফাইনাল পরীক্ষায় যখন লিখবেন তখন এই পর্যন্ত করে দিবেন। সামাজিক উদারতা বৃদ্ধি। গুপ্ত যুগে সমাজের উদারতা বৃদ্ধি পেয়েছিল এবং জনগণের মধ্যে ভেদাভেদ হ্রাস পেয়েছিল। সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য বেশি থাকলেও বর্ণপ্রথা তেমন ভাবে কঠোর ছিল না। সেই সময় উচ্চ ও নিচু বর্ণের মানুষদের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায়। অনুলোম ও প্রতিলোম বিবাহ রীতি স্মৃতিশাস্ত্রে স্বীকৃত হয়। গুপ্ত যুগে নারী ও শূদ্রদের সামাজিক অবস্থার উন্নতি হয়। এ যুগে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত। এই পর্যন্ত লিখতেই হবে। বা যদি কেউ বলে যে ফাহিয়েন বলেছেন যে একমাত্র চন্ডালরা সমাজের অস্পৃশ্য ছিল, এটা দিলে হয় না দিলে হয়, আপনারা ওই যে শিক্ষা গ্রহণ করতে পারত পর্যন্ত দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। সাহিত্য অগ্রগতি। সাহিত্যের ক্ষেত্রে গুপ্ত যুগে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। ডাক্তার আর.টি.বি. পাঠি এই অগ্রগতিকে প্রাচীন গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে এবং ইংল্যান্ডের এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন। এ যুগের সাহিত্যের প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। সমুদ্রগুপ্তের কবিরাজ উপাধি থেকে তার কবি প্রতিভার পরিচয় পাওয়া যায়। তার এই সভাকবি হরিশনের কবি প্রতিভার পরিচয় মেলে সংস্কৃত ভাষায় রচিত এলাহাবাদ প্রশস্ত থেকে। এ যুগেই বিভিন্ন স্মৃতিশাস্ত্র যেমন যাজ্ঞবল্কা স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, ব্যাস স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, দেবল স্মৃতি, নারদ স্মৃতি প্রভৃতি রচিত হয়। এই পর্যন্ত দেবেন, আর দেওয়ার দরকার নেই। প্যারাগুলো ছোট ছোট করে হবে, কিন্তু পয়েন্ট গুলো অবশ্যই দিতে হবে। এরপরে দেখেন আপনাদের যে কথা বলছিলাম, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার অগ্রগতি, অর্থাৎ এটা এক কথায় হবে শিল্পকলার অগ্রগতি। শিল্পকলা যখন আলোচনা করা হবে তখন এই 3টা কথা আসবেই, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। তাহলে আপনারা এখানে যদি চান যে এই নামটা শিল্পকলায় অগ্রগতি, তখন এই স্থাপত্য, ভাস্কর্য আলাদা পয়েন্ট না দিয়ে এখানে ওই যে শিল্পকলার ভিতরে স্থাপত্য সম্পর্কে একটু লিখলেন, ভাস্কর্য সম্পর্কে লিখলেন একটু, তারপর চিত্রকলা সম্পর্কে লিখলেন, তাহলে আলাদা আলাদা পয়েন্ট দেওয়া লাগবে। গুপ্ত যুগে পাথর কেটে বিভিন্ন বৌদ্ধ, জৈন, হিন্দু মন্দির তৈরি করা হয়। অজন্তা, ইলোরা, উদয়গিরির গুহা মন্দিরগুলো এর প্রকৃষ্ট নিদর্শন। এই চিত্রগুলো ছিল বাস্তবতায় পরিপূর্ণ এবং বিভিন্ন শ্রেণীর নরনারীর জীবনের প্রতিচ্ছবি সমৃদ্ধ। ইট, কাঠ ইত্যাদি দিয়ে স্থায়ী মন্দির নির্মাণের রীতি গুপ্ত যুগে চালু হয়। এই পর্যন্ত লিখলে হবে। আরো যদি একটু সুন্দর করে লিখতে চান, গুপ্ত যুগের উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্য নিদর্শন হলো, যে এই লাইনটা একটু দিয়ে দিবেন, যে মণিবাগের মণিনাগের মন্দির, কোটেশ্বর মন্দির, তিগুয়ার বিষ্ণু মন্দির ইত্যাদি। 2 থেকে 3টা স্থাপত্যের নাম দিবেন। 2 থেকে 3টা স্থাপত্য বলতে যে বিল্ডিং, যেগুলা ভবন, ভালো নাম করা যে ভবনগুলো, সেইগুলো আপনার স্থাপত্য। এবার ভাস্কর্য মানে যেগুলো মূর্তি টাইপের, আপনারা সহজে একটু বলে দেয়, যেরকম আপনার রাজু ভাস্কর্য, বঙ্গবন্ধু কতগুলো ভাস্কর্য আছে, তারপর তো আপনার যে সাবাস বাংলাদেশের যে ভাস্কর্য, জাগ্রত চৌরঙ্গীর যে ভাস্কর্য, এই সবগুলো আপনার ভাস্কর্য। আপনার যে কংক্রিট, পাথর, কাঁচ দিয়ে যে মানুষের যে ফিগার গুলো তৈরি করা, একটা ভাস্কর্য। গুপ্ত যুগের ভাস্কর্যের বিষয়বস্তু ছিল বিভিন্ন পৌরাণিক হিন্দু দেবদেবীর ও বৌদ্ধ ধর্মের কাহিনী। সারনাথের বৌদ্ধ মূর্তিগুলো হলো এই সময়কার ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। অমরাবতী ও মথুরার ভাস্কর্য শোভা এ যুগে পরিণত রূপ লাভ করেছিল। এতটুকু দিলে আর দেওয়ার দরকার নেই। এরপর চিত্রকলা। চিত্রকলার ক্ষেত্রে গুপ্ত যুগে
প্রভূত অগ্রগতি হয়েছিল। অজান্তেও ইলোরার গুহার দেওয়ালে গুপ্তযুগে আঁকা চিত্রগুলি আজও দর্শনার্থীদের বিস্মিত করে। চীনা পর্যটক হিয়েন সাং বলেছেন যে যা কিছু মহৎ, যা কিছু ক্ষুদ্র, সবই অজান্তার কোলে আশ্রয় নিয়েছে। এছাড়া মালবের বাঘ গুহাচিত্রের নিদর্শনগুলো উল্লেখযোগ্য নিদর্শন। এতটুকু লিখলে এনাফ, আর লেখার দরকার নেই। এরপর বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞানের কি কি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে? চিকিৎসাবিদ্যা, ধাতু শিল্প, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদি। এরপর আপনি এক ধারা লিখতে পারেন, আবার এই যে চিকিৎসাবিদ্যা, ধাতু শিল্প, তারপর তো আপনার গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এগুলো আবার পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারেন। ঠিক আছে। আর হিন্দু ধর্মের পুনরুত্থান, এই সম্পর্কে অল্প একটু লিখবেন, যে প্রথম যেটুকু লেখা আছে। ঠিক আছে, প্রথম যেটুকু লেখা আছে এইটুকু লিখলে হবে। আর বাকিগুলো এমনি আপনারা অতিরিক্ত জানার জন্য পড়বেন। এরপরে সর্বশেষ কি দেবেন? মূল্যায়ন দিয়ে দেবেন, বা পরিশেষে বলা যায় যে, এটাও লিখে দিতে পারেন যে পরিশেষে বলা যায় যে উপরে উল্লেখিত বিষয়গুলোর উন্নতি সাধনের ফলে গুপ্ত যুগকে স্বর্ণযুগের ভারতীয় শিল্পকলা ইতিহাসে স্বর্ণযুগের প্রবেশদ্বার না বলে আপনি এখানে সুবর্ণযুগ বলা হয়, এটা বলতে পারেন যে গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসে সুবর্ণযুগ বলা হয় বা স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে। আপনারা তাহলে এভাবে সমাপনী বক্তব্য টানবেন যে উপরে উল্লেখিত, আপনি তো উপরে অনেকগুলো পয়েন্ট দিচ্ছেন। আপনি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা দিয়েছেন, তারপরে তা আপনার বিজ্ঞানের অগ্রগতি দিয়েছেন, শিল্পকলার অগ্রগতি দিয়েছেন, কৃষি শিল্প বাণিজ্য অগ্রগতি দিয়েছেন। এরকম 5টা পয়েন্ট দেবেন, জাস্ট 5টা পয়েন্ট, বেশি দরকার নেই। 5টা পয়েন্ট দিবেন, 5টা পয়েন্ট দিয়ে অল্প অল্প করে ব্যাখ্যা দিবেন, 2.5 থেকে 3 পেজ লিখে দিবেন। আসলেই আশা করি 10-এর ভিতরে 7-8 নাম্বার পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার। জি জি বলুন। স্যার ওই যে বললেন যে 5টা পয়েন্ট দিতে হবে, কিন্তু ওই যে 5টা পয়েন্টের ভিতরে ওই যে আরো সাব পয়েন্ট আছে, ওই যে ভাস্কর্য, তারপরে আপনার ওই যে আহ, যেমন বিল্ডিং, স্থাপত্য, ওইগুলো তো আলাদা পয়েন্ট, ওইগুলো কি সাবটাইটেল হিসেবে দিব নাকি? হ্যাঁ দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, আপনি সাবটাইটেল হিসেবে দিতে পারেন, আবার ঢালাওভাবে লিখতে পারেন। আচ্ছা। জি আপনাকে ধন্যবাদ। এরকম যেটা প্রশ্ন থাকবে আমাকে প্রশ্ন করবেন, এখানে কোনো ভয় বা লজ্জার কারণ নাই, আপনি শিখতে আসছেন। ঠিক আছে। লেবু কসলানো দেখছেন? লেবু কসলাই, যে আপনারা যে কাগজি লেবু ভাতের সাথে খান, তারপরে শরবত বানানোর সময় খান, এরকম লেবু কসলায় না, দেখেন না? জি ওই যে স্যার। লেবু কসলায় রসগুলো বের করে। তা আপনাদের কাজ হবে কি, আমাকে কসলানো মানে আমাকে চাপ দেওয়া, তাহলে সে চাপটা কি, বিভিন্ন রকম প্রশ্ন করা, আপনাদের যত অজানা বিষয় আছে সেগুলো আমাকে শেয়ার করা, আমার সাথে বলা। তাহলে আপনি যত আমাকে কসলাবেন, যত আমার সাথে শেয়ার করবেন, যত আমাকে প্রশ্ন করবেন, দেখবেন যে আপনি ওই সম্পর্কে অনেক ভালো ধারণা অর্জন করে ফেলছেন। ওই সম্পর্কে আপনার বৃহৎ একটা ধারণা হচ্ছে, পরে আপনার ওইগুলো গল্প করে সব মনে থাকবে, আপনার কোনো চিন্তার কারণ নেই। এই জন্য আপনার সবসময় টার্গেট থাকবে লেবুর মতন কসলানো, যে এই জিনিসটা আমি বুঝতেছি না, তাহলে স্যারকে আমি এই জিনিসটা শেয়ার করি বা এই জিনিসটা বলি, তাহলে সে যখন আমাকে এটা, আমি যখন আপনাকে ফিডব্যাক দেবো, তখন আপনার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। আপনি যখন একটা বিষয় বুঝতে পারবেন না, হয়তো আমি একটা বিষয় বইয়ের ভাষায় বলে গেছি, কিন্তু ওই বিষয়টা সম্পর্কে আপনি বুঝতে পারছেন না, আপনি বইয়ের ভাষাটা বুঝতে পারছেন না, আমাকে বলবেন, ওইটা আমি অন্য আর্টের ভাষায় বলে দিই, সহজ করে বলতে হবে। এই জন্য সর্বদা চেষ্টা করবেন লজ্জা না করে, যেটা আপনার সমস্যা আছে সেটা অবশ্যই জানাবেন। এখন আমরা খাতা মূল্যায়ন করব। খাতা মূল্যায়ন বলতে আপনাদের যে গত যে ক্লাসগুলো করছেন সেই ক্লাসের যে হোমওয়ার্ক গুলো ছিল সেই হোমওয়ার্ক গুলো আমি আপনাদের এখন মূল্যায়ন করব। আপনাদের ক্যামেরাগুলো অন করবেন, অন করে খাতাগুলো দেখাবেন, আমি দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকের তথ্য ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তীতে আমাদের ব্যবহারিকের যে বিষয়গুলো আছে সেগুলো মূল্যায়ন করবো। ছিল। যে আপনাদের ক্যামেরা অন করেন, ইমরান হোসেন, আপনার ক্যামেরা অন করে ক্যামেরার পিছনে ধরেন, খাতাটা ধরেন বা সামনে ধরেন। আপনি ওই যে গাছের যে অংশটা একটু দেখান, আমি আপনাদের দেখে বলে দিচ্ছি। এই যে গাছে এটা আপনাদের সুন্দর হয়েছে, মানে আমি যে সিস্টেমে দেখাইছিলাম সেই সিস্টেমে হয়েছে। গাছগুলো একটু লম্বা করে দিবেন, আর সব ঠিক আছে। গাছগুলো একটু লম্বা করে দিবেন, গাছগুলো খাটো হয়ে গেছে অনেক। ওকে স্যার। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ছবি অঙ্কন করবেন সেটা আপনার পেজের মাঝখানে অঙ্কন করার চেষ্টা করবেন। যখন ছবি অঙ্কন করবেন সেটা একদম খাতার মাঝখানে অঙ্কন করার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এটা কম্পোজিশনের ঘাটতি থাকবে যদি খাতার মাঝখানে অঙ্কন করেন, এটা আপনাদের দেখতে হবে। ওকে স্যার। আওয়াল সরকার, আপনার খাতাটা দেখান। জি স্যার, একটু আমি ক্যামেরা পিছনে নিচ্ছি। আপনার মুখের সামনে খাতা ধরলেই হবে। আওয়াল সরকারের একই অবস্থা। এই যে আপনার গাছগুলো একটু লম্বা করে দিবেন, গাছগুলো একটু লম্বা করবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। গ্রুপেও দিয়েছি। আমি গ্রুপে দেখছি অবশ্য, কিন্তু এখানে সরাসরি দেখালে মানে আপনাদের ভুলগুলো বলে দিচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছে, সেটা সুবিধা হবে। গাছগুলো লম্বা করবেন, গাছগুলো ছোট ছোট হয়েছে। আর এখন ঘরের ভিতরে অঙ্কন করার প্রয়োজন নেই, এখন আপনি মুক্ত হস্তে অঙ্কন করেন স্বাধীনভাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। যখন আমাদের হাত ক্লিয়ার হয়ে যাবে, হাত মনে করেন যে হাতে আর সমস্যা থাকবে না, তখন আপনারা ঘরের ভিতরে অঙ্কন করবেন। কিন্তু এখন তো আপনারা শিখতেছেন, আগে শিখে নেন। ঠিক আছে, আগে শেখেন। তাহলে গাছগুলো কি করবেন, লম্বা করবেন। গাছগুলো ছোট ছোট হয়ে গেছে। এরপর সোনালী হালদার, সোনালী হালদার আপনার খাতা দেখান। স্যার করা হয়নি স্যার। আপনি স্যার করা হয়নি। কেন কেন করেননি? স্যার বাসায় ছিলাম না, একটু বেরোয়েছিলাম। নেক্সট টাইম যেন ভুল না হয়, কারণ এটা করতে কিন্তু আধা ঘন্টাও লাগে না। আমার মনে হয় যারা করছে, আওয়াল, ইমরান, এদের মনে হয় 10 মিনিটের বেশি লাগেনি, 10 থেকে 15 মিনিটের বেশি। ঠিক আছে পরে দেব। আপনি অবশ্যই করে আজকের মধ্যে, আজকে এখন বাজে কত, 9টা 51 বাজে, আপনি 11টার মধ্যে গ্রুপে খাতা জমা দিবেন। আজকেরই 11টার মধ্যে গ্রুপে খাতা জমা দিবেন। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।